আসসালামু আলাইকুম। মুশফিকুস সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। পিআর পদ্ধতির নির্বাচনে দলীয় ও ব্যক্তি স্বৈরতন্ত্র চালু হবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের ৫৬% মানুষ পিআর কি তা বোঝে না, অথচ ৭০% তা চায় বলে দাবি তোলা হচ্ছে। অন্যদিকে স্থায়ী কমিটির অন্য সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন ঘিরে দলীয় মনোনয়ন নিয়ে কাজ করছে বিএনপি। ইফতেখার রেজা রিপোর্ট। সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্সের ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এই আয়োজন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পিআর পদ্ধতিতে দেশ অস্থিতিশীল হবে এবং এর সুবিধা পাবে পার্শ্ববর্তী দেশ। পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস। তো বাংলাদেশে এটা কারা চালু করতে চাচ্ছে, তাদের পিছনের উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে যারা বাংলাদেশের স্থিতিশীলতা চায় না। কেন চায় না সেটা তাদের স্বার্থ জড়িত আছে, যে বাংলাদেশে যদি সবসময় অনৈক্য থাকে, অস্থিতিশীলতা থাকে, দুর্বল সরকারের কাছে যা কিছুই দাবি করা যাবে, সমস্ত দাবি আদায় করা যাবে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ডাক্তার AZM জাহিদ সাংবাদিকদের বলেন, নিউ ইয়র্কে রাজনৈতিক নেতাদের উপর হামলার ঘটনা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ। আর মাঠে আসলে জনগণ হামলাকারীদের প্রতিহত করবে এবং ভোটের মাধ্যমে সমুচিত জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি। এই নির্বাচনকে সামনে রেখে দেশীয় বিদেশি যত ষড়যন্ত্র আছে এটাকে পিছিয়ে দেওয়ার, প্রলম্বিত করার, সেটিকে মোকাবেলা করার জন্য দল যেমন প্রস্তুত। নির্বাচনী প্রক্রিয়া যেহেতু এটি একটি ধারাবাহিক কার্যক্রম, সেটি আমাদের অব্যাহত আছে এবং চলছে। আসেন মাঠে, জনগণ আপনাদেরকে সত্যিকারতে কিভাবে প্রতিহত করতে হয়, প্রত্যাখ্যান করতে হয়, জনগণ জানে। 18 মাস আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি, আর সহসায় দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে দলটি বলেও মন্তব্য ডাক্তার জাহিদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে প্রতিবেশী দেশের হস্তক্ষেপের শঙ্কা প্রকাশ করে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, এটি মোকাবেলা করাই এখন বড় চ্যালেঞ্জ। দলের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে চায়না পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝো পিংজিয়ানের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। বলেন, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় জামায়াত। আলোচনায় প্রতিবেশী দেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারের বিষয়টিও গুরুত্ব পায়। গোলাম পরোয়ার আরও দাবি করেন, ক্ষমতায় গেলে শাসক নয়, বরং সবার সঙ্গে মিলেমিশে দেশ পরিচালনা করতে চান তারা। আমির জামাত তুলে ধরেছেন যে প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ইন্টারফারেন্সটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো সেটা মোকাবেলা করতে হবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে। সংবিধানে পিআর পদ্ধতি নেই, তাই বিদ্যমান বিধি অনুসারেই হবে জাতীয় নির্বাচন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীক পাবে না, কমিশনের এই সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান CEC। রিপোর্ট করছেন নিয়ামুল আজিজ সাদিক। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা বেশ কয়েকটি রাজনৈতিক দল। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিদ্যমান পদ্ধতিতে হবে বলে জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, পিআর পদ্ধতি সংবিধানে বা RPO-তেও নেই। আমাকে যদি RPO-টা বদলাইয়া যদি এটা অন্য একটা দিয়ে দেয়, তাহলে এটা আইন না বদলাইলে তো পারি না। আমি আন্দোলন চলে একটা ফয়সালা আসুক, ওনারা তো বুঝবেন যে আমাদের পক্ষে সম্ভবপর হবে কি হবে না। যদি ওনারা পিআরে যান হবে, ওনারা বুঝবেন না। সংসদীয় পদ্ধতি যে RPO-তে যা আছে, কনস্টিটিউশনে যা আছে। এনসিপিকে কেন শাপলা দেয়া হবে না, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ইখতিয়ার ইসির। এ নিয়ে কোনো ব্যাখ্যাও কাউকে দেবে না বলে জানিয়েছেন তিনি। সবকিছু তো কারণ ব্যাখ্যা করতে হয় না, ইট ইজ এ কমিশন ডিসিশন। কমিশন তো ডিসিশন নানাবিধ বিবেচনা নিতে পারে। এখন আমি যদি প্রত্যেকটা ডিসিশন কারণ ব্যাখ্যা করতে যাই, তাহলে তো মুশকিল আছে। সেটি তো আপনারা দিতেই পারেন, যে কোনো কেউ দিতে পারে। সব খেলোয়াড়রা যদি ফাউল করার নিয়তে মাঠে নামে, তাহলে রেফারির পক্ষে তো এই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাঠে ফাউল করলে সুষ্ঠু ভোট সম্পন্ন করা কঠিন বলে মনে করেন তিনি। এক প্রশ্নের জবাবে CEC বলেন, নতুন দল নিবন্ধন নিয়ে যেন বিতর্ক সৃষ্টি না হয়, এ কারণে আরও যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিচ্ছে কমিশন।
নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের রাজনীতিতে বিরল পরিবর্তন এসেছে বলেই দায়িত্বরত সরকার ভবিষ্যৎ সরকারের প্রতিনিধিদের নিয়ে জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছে। নিউ ইয়র্ক সফরে মার্কিন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠকে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টার্সে বিনিয়োগের সুবিধা মিলবে বলে উল্লেখ করেন তিনি। নজরানা চৌধুরীর রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফর করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সফরের চতুর্থ দিন তিনি 4 জন বিশ্ব নেতার সাথে পৃথক বৈঠক করেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা নিরাপদ অভিবাসন নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা করেন। পরে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠক করেন। পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এছাড়া তিনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও কসোভোর প্রেসিডেন্টের সাথেও পৃথকভাবে আলোচনা করেন। সবগুলো বৈঠকেই রোহিঙ্গা সংকট নিয়ে সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। এছাড়া ডক্টর ইউনূস ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে যোগ দেন। সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে সফরসঙ্গী হিসেবে যাওয়া রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন এই গোলটেবিলে। গত 14 মাসে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। I don't think you have attended any gathering where outgoing government talking while the incoming government is listening along with you. I don't think you have ever had a meeting like that. So I can assure you, you have the whole incoming government sitting right there. And today, situation is so different. We say our job is done. Now it's time for the next government to take over. An election date has been announced. We are moving that. বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতির ইতিবাচক দিকগুলো মার্কিন উদ্যোক্তাদের সামনে তুলে ধরেন ডক্টর ইউনূস। অনুকূল বিনিয়োগ পরিস্থিতির পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিশাল বাজারের কথাও উল্লেখ করেন তিনি। When we talk about economy of Bangladesh, we also at the same time talk about the regional economy of Bangladesh, not just Bangladesh, the political boundary of Bangladesh. There's a bigger entity called regional economy, and we would be inviting you to participate in that regional economy. Regional economy will be consisting of Nepal, Bhutan, and the 7 states of India, which is just next to us. The common feature of all this, our neighbors, they are member countries. No matter what they do, they cannot change the physical structure. So this is a natural collaboration that will come for their benefit and our benefit. পরে ক্লাব দ্য মাদ্রিদের প্রেসিডেন্ট এবং স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ড্যানিলো তুর্ক প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সময় হওয়া মানবতা বিরোধী অপরাধের ঘটনায় জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের প্যানেল অভিযোগ আমলে নিয়ে 29শে সেপ্টেম্বর ট্রাইব্যুনালে ইনুকে হাজিরের নির্দেশ দেন। অভিযোগ প্রসঙ্গে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম জানান, জুলাই আন্দোলন চলাকালে হাসানুল হক ইনু নিজ এলাকা কুষ্টিয়া সহ সারা দেশে গণহত্যায় সমর্থন, জনমত গঠন এবং উস্কানি দিয়েছেন। এছাড়াও দেশি ও বিদেশি গণমাধ্যমে জুলাই যোদ্ধাদের সন্ত্রাসী ও জঙ্গি আখ্যা দেওয়ার পাশাপাশি তাদের উপর হত্যাকাণ্ড পরিচালনায় শেখ হাসিনার সহযোগী ছিলেন। একই দিনে রাজধানীর চাংখারপুল এলাকায় 6 জনকে হত্যা মামলা এবং আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ হয়েছে। হাসানুল হক ইনুর এলাকা কুষ্টিয়াতে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এবং এই গণঅভ্যুত্থান চলাকালে উনি দেশীয় এবং বিদেশি বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকার প্রদান করে এই মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং তার 14 দলীয় জোটের নেতাকর্মীকে উস্কানি দিয়েছেন, আদেশ দিয়েছেন। আলোচিত ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার 2 ভাই আব্দুস সামাদ ও মোহাম্মদ আবদুল্লাহ হাসানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত। আব্দুস সামাদ এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান ও মোহাম্মদ আবদুল্লাহ হাসান পরিচালক।
বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন। দুদকের পক্ষে উপপরিচালক তাহসিন মুনাবিল হক এই আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আসামিরা অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে AM ট্রেডিং নামে একটি ভুয়া প্রতিষ্ঠান সৃষ্টি করে জাল নথি তৈরি করে তা ব্যবহার করেছেন। তারা ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে ১০৪,২০,৭৭,৭০৮ টাকা আত্মসাৎ করেছেন। আসামিদের আটক করার জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা বিদেশে পলাতক রয়েছেন। দুর্গাপূজা সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। বৃহস্পতিবার বিকালে পুরান ঢাকার বাংলাবাজার সার্বজনীন পূজা মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনকালে এই তথ্য জানান তিনি। বলেন, দুর্গাপূজার প্রস্তুতিকালে ছোটখাটো ঘটনা ঘটে থাকে। বলেন, সংবাদ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে। পতিত আওয়ামী লীগের কর্মীরা বিশৃঙ্খলা করতে পারে সেই আশঙ্কা মাথায় রেখে পুলিশ প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি। আশঙ্কাটা মাথায় রেখেছি এবং সেই জন্য আমরা আসলে আগের থেকে আমরা চেষ্টা করছি যে এই তথ্যগুলো সংগ্রহ করার জন্য ইন্টেলিজেন্স ওয়ার্কের মাধ্যমে। এই আশঙ্কাটা আমরা উড়িয়ে দিই না, কিন্তু এর জন্য আমরা ভীত নই। অনেক জায়গায়তে শোনা যাচ্ছে কেউ গিয়ে একটু হাত নষ্ট করে দিচ্ছে, মাথার নষ্ট করে দিচ্ছে। আমরা এগুলা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি, কিন্তু আমরা যেটা করছি আর কি, যে সংবাদ পাওয়া মাত্রই আমরা সাথে সাথে এটা অ্যাড্রেস করতে যাচ্ছি। দেশে কোনো জঙ্গি নেই বলে মন্তব্য করলেন এন্টি টেরোরিজম ইউনিটের প্রধান রেজাউল করিম। বৃহস্পতিবার রাজধানীর বারিধারায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন করে কেউ যাতে জঙ্গিবাদে না জড়ায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। মালয়েশিয়ায় IS এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে যাদেরকে গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে তাদের বিরুদ্ধে জড়িত থাকার তেমন তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যাতে উগ্রবাদ না ছড়ায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান এটিও প্রধান। এইখানে এই জঙ্গিবাদ উগ্রবাদের কোনো স্থান নাই এবং আমরা এখানে কোথাও এরকম কোনো আমরা সোফার আমরা যত স্টাডি করে দেখছি এরকম কোনো ঘটনা আমরা মনে করি না যে এখানে কোনো রকমের মানুষ কাজ করছে। মালয়েশিয়ার যে ঘটনাটা এটা আমরা দেখেছেন, আমরা এই বিষয়টা আমরাও আমাদের যেহেতু এখানে মামলা আমরা রুজু হয়েছে এবং এই মামলার ক্ষেত্রে তারা প্রত্যেককে আমরা আলাদাভাবে জিজ্ঞাসা করছি, তারা কোনো ওই রকম ঘটনার সাথে তারা ছিল না। 1 নভেম্বর থেকে প্রতিদিন 2000 পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাতে থাকার অনুমতি দেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন সংশ্লিষ্ট সচিব নাসরিন জাহান। ফেব্রুয়ারির পর আবার ভ্রমণ বন্ধ করা হবে এবং পরবর্তীতে সেন্ট মার্টিনের অবস্থা বিবেচনা করে ধাপে ধাপে সময় বাড়তে পারে বলে জানান তিনি। আর সেন্ট মার্টিন সহ পুরো দেশের জন্য পর্যটন বিষয়ক নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানান বিমান ও পর্যটন উপদেষ্টা। হযরত শাহজালাল বিমানবন্দরে 3rd টার্মিনাল চালুর জন্য নির্দিষ্ট দিনক্ষণ এখনও নির্ধারণ করা যায়নি বলেও জানান তিনি। এ সময় মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে বিমানের টিকিটের অতিরিক্ত ভাড়া কমাতে ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপদেষ্টা। টিকিটের মূল্য টিকিটের উপরে লেখা হচ্ছে না, এই ব্যাপারে অনুসন্ধানমূলক কার্যক্রম করেন। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা আমরা নিব। আমাদের প্রচেষ্টার তো অন্ত নেই। আমি গতকাল নিজেও 3rd টার্মিনাল গতকাল সকালে গিয়েছি। যত দ্রুত এটা চালু করতে পারি, এটা যে শুধু আমাদের যাত্রী পরিবহনের সেবার উন্নতিকরণ তাও না, এখানে আমাদের একটা অর্থনৈতিক স্বার্থও জড়িত। আমরা 1 নভেম্বর থেকে আশা করছি খুলব সীমিত, যেটা আমাদের 2000 করে প্রতিদিন যাবে। প্রথমে ডে ট্যুরটা শুরু হবে, তারপরে শেষের 2 মাস থাকতে পারবে রাতে, তবে সংখ্যাটা 2000ই হবে। এবছর সম্ভবত আমরা ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ করব। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা বাড়াতে ব্যবসায়ীদের প্রস্তাব সরকার মেনে না নিলেও বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন তেলের দাম নতুন করে বাড়েনি, তবে কমিশন কমিয়ে দিয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকদের মতে বাজারে সরবরাহকৃত সয়াবিন তেল আমদানি হয়েছে 2.5 থেকে 3 মাস আগে, তাই আন্তর্জাতিক বাজারে বৃদ্ধির সঙ্গে দেশে দাম বাড়ানো অযৌক্তিক। সেলিম মালিকের রিপোর্ট।
2 মাস ধরে আন্তর্জাতিক বাজারে ওঠানামা করছে সয়াবিন তেলের দাম। পরিসংখ্যান বলছে গত জুন মাসে প্রতি টন যে তেলের দাম ছিল $1178, $134 বেড়ে জুলাই মাসে তা প্রায় $1360 ওঠে। তবে পরের মাস আগস্টে কমে $62, দাম দাঁড়ায় প্রায় $1245। চলতি মাসেও আন্তর্জাতিক বাজারে দাম কমতির দিকে। এমন বাস্তবতায় দেশে প্রতি লিটারে 10 টাকা বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীরা, তবে তাতে সাড়া দেয়নি সরকার। রাজধানীর কারওয়ান বাজারে খোঁজ নিয়ে দেখা যায় বাজারে সয়াবিন তেলের সংকট নেই, দামও বাড়েনি, তবে কমেছে বিক্রেতাদের কমিশন। আমাদেরকে আগে কমিশন দিত লিটারে 3 টাকা 4 টাকা, এখন দিতেছে 2 টাকা। 2 টাকা কমিশন কমাই দিছে, সরবরাহ ভালো আছে। তো যেমন 5 টাকা লাভ করতাম লিটারে, এখন 1 টাকা লাভ হয়। 1 লিটার 189 টাকা, 2 লিটার 375 টাকা। একই কথা জানালেন পাইকারি ব্যবসায়ীরাও। তেলের দাম তো বাড়ে না, সরবরাহের কোনো সংকট নেই না, ঘর ভরা তেল, ওইটা সমস্যা না। মানে সাধারণ যারা দোকানদার এরা ধরেন আগে 10 টাকা কার্টনে কমে গেছে, ছাড়টা বন্ধ হয়ে গেছে, 10 টাকা বেশি হইতেছে। বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজারে বাড়ার সঙ্গে সঙ্গে দেশে বাড়ানো অযৌক্তিক। তারা যে কাঁচামালটা এনেছে সেটা কিন্তু 3 মাস 6 মাস আগে যখন দাম কম ছিল, তাইলে এখন কেন দামটা বাড়াতে হবে? এই যুক্তি তো কখনোই খাটে না। আবার 2 দিন পরে যখন দামটা কমে যাবে, এই কাঁচামালের দাম যখন কমে যাবে, তখন কি তারা দাম কমাবেন এই পণ্যের? এরকম তো নিশ্চিত নয়, তাই না? সুতরাং আমাদের এই পুরো এই যে ভোজ্য তেলের বাজার নিয়ে আমাদের একটা রিঅ্যাসেসমেন্ট দরকার। একই মত ভোক্তাদের সংগঠন ক্যাবের সভাপতিরাও। তিনি জানান দাম বাড়ানোর আগে প্রতিযোগিতা কমিশনের সুপারিশ নিয়ে যাচাই করা উচিত। ভোক্তাদের স্বার্থে যেটি ট্রান্সপারেন্ট ওয়েতে যেটি যৌক্তিক সেটাই করা উচিত, এবং সেখানে যদি কেউ কৃত্রিম সংকট করে বা সিন্ডিকেশন যে কথাটা বলা হয় সেটা করে, সেটার ব্যাপারে সরকারের কঠোর অবস্থানে যাওয়া দরকার বলে আমি মনে করি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাসের খবর। সৌদি আরবের 95তম স্বাধীনতা দিবস উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে জেদ্দার ক্যান্ডেলিয়া লাউঞ্জ। জেদ্দা প্রতিনিধি মাসুদ সাইলেম জানান, এতে সভাপতিত্ব করেন ক্যান্ডেলিয়া লাউঞ্জের স্বত্বাধিকারী কবির হোসেন। আর নোমান ও হানিফ সরকার উজ্জ্বলের সার্বিক তত্ত্বাবধানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ, শামসুল ইসলাম, মনির হোসেন সহ অন্যরা। গান গেয়ে অনুষ্ঠান মাতিয়ে রাখেন বাংলাদেশ থেকে যাওয়া কণ্ঠশিল্পী আফরা ও জেদ্দার স্থানীয় শিল্পীরা। এ সময় মিলন মেলায় পরিণত হয় ক্যান্ডেলিয়া লাউঞ্জ। রিয়াদে চলমান প্রবাস বাংলা 2025 প্রিমিয়ার লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে লক্ষ্মীপুর সিক্সার্সের বিপক্ষে 104 রানের লক্ষ্য তাড়া করতে নেমে গাজীপুর এলিটস 7 উইকেটে জয় পেয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, ম্যাচের শুরু থেকেই গাজীপুর এলিটসের বোলাররা প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে। পরে ব্যাট হাতে গাজীপুর এলিটসের ব্যাটাররা আত্মবিশ্বাসের সঙ্গে খেলেন। শান্ত ধীরস্থির ব্যাটিং আর প্রয়োজনীয় সময়ে আক্রমণাত্মক শট খেলে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি। এই জয়ে গাজীপুর এলিটস পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ অবস্থান নিশ্চিত করেছে। ম্যাচ শেষে গাজীপুর এলিটসের মালিক ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া, প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি এবং 2 দলের মিডিয়া প্রধান ফারুক আহমেদ চানকে নিয়ে লক্ষ্মীপুর সিক্সার্সের মালিক আবদুল্লাহ আল মামুনের সাথে কুশল বিনিময় করেন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।